ওসমান হাদির খুনি ফয়সাল আদালতে দাবি করেছে ওসমান হাদি জীবিত আছে, এটা শুনে দেশবাসী অবাক হয়েছে। এইমাত্র শরীফ ওসমান হাদির খুনি ফয়সালকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসির ঘোষণা দিল। এদিকে আজ উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল আদালতে জবানবন্দি দিয়েছে। উসমান হাদি জীবিত আছে এইটা সে প্রকাশ্যে বলে এই শুনে দেশবাসী সহ আইনজীবীরাও অবাক হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যায় মিরপুরের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হত্যাকাণ্ড। কিন্তু প্রশ্ন হচ্ছে, সামরিক প্রশাসনের এত প্রভাবশালী একজন ব্যক্তির কাছে খুনি পৌঁছলো কিভাবে? ক্ষমতার চেয়ারে বসে কারা এই খুনিকে পাহারা দিচ্ছে? হাদিকে যখন রাজপথে গুলি করা হয় তখন সেই দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে। ভিডিও ফুটেজ আর পুলিশি তদন্তে ফয়সালের চেহারা স্পষ্টভাবে উঠে এসেছিল। মির্জা আব্বাস এবং প্রশাসনের এক অদ্ভুত লুকোচুরি খেলার গল্প। কিন্তু কেন একটি লাশের বিনিময়ে 127 কোটি টাকার লেনদেন? আর কেনই বা পুলিশ এবং মিডিয়া হঠাৎ মুখে কুলু পেটেছে? বারবার এগুলো নিয়ে কথা বলছি এই কারণে, ওসমান হাদি এটাই তারা ধারণ করে বসে আছে। ওসমান হাদির আরো সাম্যের কথা বলছিল, নির্বাচনের কথা বলছিল, মব তৈরির একটা আয়োজন। আসামিদের রাজনৈতিক পরিচয় এবং ভুক্তভোগীর পূর্ববর্তী রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণ করে তদন্তে স্পষ্ট হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। হ্যাঁ, আদালতে চূড়ান্ত রায় হয় উসমান হাদি মামলার, এবং উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল আদালতে একটি জবানবন্দি দেয় এবং এই জবানবন্দি শুনে দেশের প্রত্যেকটা জনগণ এমনকি আইনজীবীরাও অবাক হয়ে যায়। দর্শক শ্রোতা, এই উসমান হাদির মামলার বিচারের জন্য দেশের প্রত্যেকটা জনগণ রাজপথে নেমেছিল এতদিন। 1 মাস ধরে সবাই ডক্টর ইউনূসকে চাপ দিচ্ছিল কেন এই বিচার হয় না, বা কেন উসমান হাদি মামলার আসামি ফয়সালকে শাস্তি দেওয়া হয় না। আজকে কিন্তু চূড়ান্ত রায় হয় এবং অনেক নতুন তথ্য উঠে আসে সেই ফয়সালের মুখ থেকে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ফয়সাল যা যা বলেছে এবং উসমান হাদি মামলার সর্বশেষ অবস্থা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে ডিওএইচএস এর একজন ব্রিগেডিয়ারের বাসাতে পাশে রাখা হয়েছে। জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির খুনিকে তা আজ আর গোপন নেই। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, আজ পর্যন্ত সেই খুনি ফয়সাল করিম মাসুদ ধরা পড়েনি। বরং সময় যত গড়াচ্ছে তত তার অবস্থান নিয়ে ধোঁয়াশা বাড়ছে। শুধু সোশ্যাল মিডিয়া নয়, একবার এক তথ্য দিচ্ছে খোদ প্রশাসনের দ্বারাই। তবে হাদির খুনির অবস্থান নিয়ে সর্বশেষ যে তথ্য পাওয়া গিয়েছে তা শুনলেই রীতিমতো আঁতকে উঠবেন প্রিয় দর্শক। কারণ উনি এমন এক জায়গায় সুরক্ষিত আছে যেখানে শুধু রাষ্ট্রের প্রভাবশালী ব্যক্তিরাই আশ্রয় পায়। আজ আমরা জানব হাদির হত্যাকারীকে কোথায় লুকিয়ে রাখা হয়েছে আর কারা তাকে বাঁচাতে মূল কালপ্রিটের ভূমিকা পালন করছে। আজ আমরা টেনে খুলে ফেলব সেই ভয়ঙ্কর বেঈমানদের মুখোশ। হাদি হত্যাকাণ্ডের রহস্যময় ঘটনা প্রবাহ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শহীদ উসমান হাদির খুনি সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সর্বশেষ অবস্থান যাচাই করে পাওয়া গেছে এক হাড়হিম করা তথ্য। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে তিনি বাংলাদেশে আছেন। বহাল তবিয়তে অবস্থান করছেন ঢাকার ডিওএইচএস এর এক ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনে। দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এই বোমা ফাটিয়েছেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সামরিক প্রশাসনের এত প্রভাবশালী একজন ব্যক্তির কাছে খুনি পৌঁছলো কিভাবে? ক্ষমতার চেয়ারে বসে কারা এই খুনিকে পাহারা দিচ্ছে? হাদিকে যখন রাজপথে গুলি করা হয় তখন সেই দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে। ভিডিও ফুটেজ আর পুলিশি তদন্তে ফয়সালের চেহারা স্পষ্টভাবে উঠে এসেছিল। সেদিনের সেই নির্মমতার পর খুনি ফয়সাল আত্মগোপনে চলে যায়। কিন্তু ডিজিটাল যুগে অপরাধের পায়ের ছাপ লুকোনো সম্ভব নয়। তদন্তকারী কর্মকর্তারা ফয়সালের লোকেশন ট্র্যাক করেছেন, আর সেই লোকেশন সরাসরি নির্দেশ করছে ঢাকা ডিওএইচএস এর একজন জাদরেল ব্রিগেডিয়ার জেনারেলের বাসভবনকে। যখন পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হলেন যে হাদির খুনি এই ব্রিগেডিয়ার জেনারেলে ভাষাতেই আছে, তখন তারা সেখানে অভিযানের প্রস্তুতি নেন। কিন্তু এই পর্যায়ে শুরু হয় আসল নাটক। রাষ্ট্রের উচ্চপদস্থ সেই কর্মকর্তার বাসভবনে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় ওপর মহল থেকে। খুনি ভেতরে আছে জানার পরও প্রশাসন তাকে ধরতে পারেনি, কারণ ওপরতলার নির্দেশ ছিল নো এন্ট্রি। প্রশ্ন জাগে, একজন শহীদ জুলাই যোদ্ধার খুনির সাথে একজন ব্রিগেডিয়ার জেনারেলের কিসের সম্পর্ক? পরবর্তীতে কি তাকে সেখান থেকে নিরাপদে সরিয়ে দেওয়া হয়েছে? এই জবাবদিহিতা জনগণের দাবি। যারা জুলাই বিপ্লবের কথা বলে উপদেষ্টা হয়েছেন, তাদের নাকের ডগায় এই খুনিরা ঘুরে বেড়াচ্ছে। একদিকে জুলাইয়ের শহীদদের নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে, অন্যদিকে হাদির খুনিদের ভিআইপি প্রোটোকল দিয়ে লুকিয়ে রাখা হচ্ছে। প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের এই দোসররা এখনও কতটা শক্তিশালী যে তারা একজন চিহ্নিত খুনিকে প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে রাখতে পারে? এটি জুলাই চেতনার সাথে চরম বেইমানি নয়?
রাষ্ট্র যখন খুনিদের পাহারা দেয় তখন মানুষ বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিতে চায়, আর তখন সেটাকে আবার বলা হয় মব। কিন্তু নীতি নির্ধারকদের বোঝা উচিত সাধারণ মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে। যখন এই সত্যগুলো তুলে ধরা হচ্ছে তখনই ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হচ্ছে। যারা হাদি হত্যার বিচার চাইছে তাদের বলা হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। অভিযোগ তোলা হচ্ছে যে নির্দিষ্ট কিছু পেজ বা চ্যানেল দেশে অস্থিতিশীলতা তৈরি করছে। কিন্তু প্রশ্ন হলো, সত্য বলা কি অপরাধ? যারা রাষ্ট্র ও প্রশাসনের এই অসঙ্গতিগুলো সামনে আনছেন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা কখনোই ভালো ফল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। হাদি একটি নাম, একটি আন্দোলন, একটি হত্যাকাণ্ড, আর শেষ পর্যন্ত মার্চ ফর ইনসাফ। এই গল্পটা শুরু হয় গুলির শব্দ দিয়ে নয়, প্রশ্ন দিয়ে। প্রত্যন্ত গ্রামের একটা সাধারণ ছেলে কিভাবে হয়ে উঠল একটি প্রজন্মের কণ্ঠ। শরীফ ওসমান বিন হাদিকে তার সমর্থকরা বলতো নতুন ধারার রাজনীতির মুখ। শৈশব থেকেই হাদি প্রশ্ন করতেন ক্ষমতাকে, চ্যালেঞ্জ করতেন প্রতিষ্ঠিত রাজনৈতিক বয়ানকে। এখানেই জন্ম নেয় এক অদৃশ্য বিপ্লবের বীজ। কেউ তখন জানতো না এই প্রশ্নগুলোই একদিন তাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। হাদির বেড়ে ওঠা মানে শুধু বয়স বাড়া নয়, এটা ছিল এক সাংস্কৃতিক উত্থান। ছাত্র রাজনীতি, পাঠচক্র, সোশ্যাল মিডিয়ায় যুক্তিতর্ক, সব কিছুর মিশ্রণে হাদি রাজনীতিকে নামিয়ে এনেছিলেন তরুণদের ভাষায়, আবামর জনতার ভাষায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হয়ে মানধাতা আমলের রাজনীতির স্টাইলটাই বদলে দেন হাদি। তার কণ্ঠে ছিল স্পষ্ট উচ্চারণ, স্বৈরতন্ত্র, নিষিদ্ধ সংগঠন, ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সরাসরি আঘাত। এখানেই তৈরি হয় কালচারাল শিফট। রাজনীতি মানে ভয় নয়, রাজনীতি মানে প্রশ্ন। এই প্রশ্নটাই কি তাকে টার্গেটে পরিণত করেছিল? হাদি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হলেও তার লড়াইটা ছিল বস্তা পচা পুরনো ব্যবস্থার বিরুদ্ধে। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন হাদি, গণসংযোগ চলছিল পুরোদমে। তার ভিন্ন ধর্মী পাবলিক পার্লামেন্টের আয়োজনে মানুষ রাজনীতির নতুন স্বাদ খুঁজে পায়। তবে রাজনীতিতে প্রশ্ন করলেই কি তার শাস্তি মৃত্যু? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর পুরানা পল্টন এক মুহূর্তে বদলে যায় পুরো দৃশ্যপট। জুমার নামাজের শেষে রাজনৈতিক প্রচারণায় বেরোলে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে চলন্ত রিকশায় মাথার খুব কাছ থেকে হাদিকে গুলি করে পেশাদার সন্ত্রাসী ফয়সাল করিম মাসুদ। গুলির পর চালক আলমগীর হোসেনকে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় আততায়ীরা। শহর স্তব্ধ। প্রথমে ঢাকা মেডিকেল, তারপর এভার কেয়ার। উন্নত চিকিৎসায় 15 ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয় জুলাই বিপ্লবী হাদিকে। এদিকে পেশাদার খুনি ফয়সাল করিম মাসুদকে আসামি করে 14 ডিসেম্বর পল্টন থানায় হত্যা চেষ্টার মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। অন্যদিকে টানা 72 ঘন্টার জীবন মৃত্যুর লড়াই শেষে 18 ডিসেম্বর রাত 9:30টায় শাহাদাত বরণ করেন জুলাইয়ের মহানায়ক শরীফ ওসমান বিন হাদি। এরপর জাবেরের করা মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। 19 ডিসেম্বর রাতে হাদির মরদেহ দেশে পৌঁছায়। 20 ডিসেম্বর ময়না তদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়। তদন্ত শুরু হলে একে একে খুলতে থাকে রহস্যের জট। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায় এটি পরিকল্পিত হত্যা। চার্জশিটে উঠে আসে 17 জনের নাম। শুটার ফয়সাল করিম মাসুদ, সহযোগী আলমগীর, আর নির্দেশদাতা হিসেবে পল্লবীর সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। রাজনৈতিক প্রতিহিংসায় ছিল মোটিভ, এমনটাই জানিয়েছেন টিভি। কিন্তু রুই কাতলাদের অনেকেই এখনো ধরাছোঁয়ার বাইরে। এর আগেই শুটার ফয়সালের ভিডিও বার্তা নতুন ধোঁয়াশা তৈরি করে। তার দাবি তাকে ফাঁসানো হচ্ছে। ডিবি বলছে ভিডিও বার্তাটি সঠিক, কিন্তু তার অবস্থান দুবাই নয়, ভারত। তবে সীমান্তের ওপারে কি লুকিয়ে আছে এই হত্যার শেষ অধ্যায়? ন্যায় কি সীমান্ত পেরিয়ে থেমে যাবে? এই প্রশ্নগুলোর জবাব খুঁজতেই রাস্তায় নামে ইনকিলাব মঞ্চ। 6 জানুয়ারি শাহবাগ থেকে শুরু হয় মার্চ ফর ইনসাফ। পিক আপ ভ্যান, ট্রাক, স্লোগানে উত্তাল রাজপথ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। 4 দাবির এক কথা, পূর্ণ বিচার। রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা এবং এই হত্যার কুশীলবদের সবার বিচার করতে হবে। চার্জশিট ফাইনাল। 12 জন গ্রেপ্তার, 5 জন পলাতক। পলাতক আসামিরা হলেন শুটার ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, তাদের পালাতে সহায়তা করা মানব পাচারকারী ফিলিক্স নাল, হত্যার নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি এবং ফয়সালের বোন জেসমিন। কাগজে অগ্রগতি দেখা গেলেও বারবার এগুলো নিয়ে কথা বলছি এই কারণে ওসমান হাদি এটাই তারা ধারণ করে বসে আছে। ওসমান হাদির আরো সাম্যের কথা বলছিল, নির্বাচনের কথা বলছিল, গণতন্ত্রের কথা বলছিল, অন্যান্য অধিকারের কথা বলছিল। সেগুলি সব বাদ দিয়ে ওসমান হাদির অশালীন স্লোগান শেষের দিকে সম্ভবত দিত না। সেই প্রথম দিকের তার মানে পরে রাজনৈতিক জীবনে অনেকে ভুল স্লোগান দেয়, পরে সে সংশোধন হয়। কিন্তু ওই যে অশালীন অশ্লীল স্লোগান সম্বলিত যে গালি, ওটি ধরে বসে আছে। কিন্তু এখন ওই স্লোগান ধরেই তার আদর্শ বাস্তবায়ন করতেছে। কি বাস্তবায়ন? ভাঙো, চোরো, উল্টায় দাও, পাল্টায় দাও, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, এই ধরনের এক ধরনের উগ্রতা, সাম্প্রদায়িকতা বা কি বলবো এটাকে আমি, উচ্ছৃঙ্খলা এবং মব তৈরির একটা আয়োজন, যেটা আমরা দেখলাম ওসমান হাদির পর।
রাজনীতিটা এত জঘন্য পরিমাণে চলে গেছে, আপনি কি বলবেন? আমাদের নারীরা দেখেন, আজকে তাদের এই বিক্ষোভটা যদি হইতো জামাত ইসলাম বা ইসলামিক দলগুলো কেন মানে 300 আসনে তাদের কোনো নারী প্রার্থী নেই, তাদের তো কর্মী আছে, কর্মী তো অভাব নেই। এর মধ্যে আবার একটা আছে ইসলামী আন্দোলন, তারা ওই কোনো যদি সংবাদ সম্মেলনে কোনো নারী সাংবাদিক আসে, সাথে সাথে সে এখান থেকে বেড়ে যায় অথবা তারা বক্তব্য দেয় না। জন্ম থেকেই জিনিয়াস, মানে জন্মটা ছাত্রলীগের হাত ধরে, তো এখানে একটু বেশি জিনিয়াস হয়ে গেছে। আমার বঙ্গবন্ধু মানে লোল টোল ফালাই দিত একসময়, যেই বঙ্গবন্ধু নিয়ে সার্জিস আলম, তার ওই কান্না যে ফেক ছিল এটা তো প্রমাণিত হয়ে গেছে, তাই না? তো এখন তার অনেক কিছুতেই ফেক একটা অবস্থান হয়ে গেছে। মানে বিশাল গাড়ি শোডাউনের পর শুনলাম ফেক আত্মীয় স্বজনের। দিন শেষে যে কোনো সময় দুদকের অভিযান শুরু হতে পারে সার্জিস আলমের বিরুদ্ধে। বিশ্বাস করেন, শুধু সার্জিস আলম না, ডক্টর ইউনূস সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হলে, বিএনপি সরকার যদি সঠিকভাবে এই অভ্যুত্থানের সাথে কানেক্টেড প্রথম সারির নেতারা 5ই আগস্টের পরবর্তী, আগের না, বা এই রাজনৈতিক দলটা তৈরির পরবর্তী তাদের যে বিলাসবহুল জীবনযাত্রা, হান্নান মাসুদের সেই গ্রামের সবচেয়ে ভাঙ্গা মাটির ঘরটা, টিন যেটা মাটির নিচে ডাইবা গেছিল, গ্রামের সবচেয়ে বড় বাড়িটা বাবার থেকে সম্পদের বেশি, মানুষ কি বোঝে না? বোঝে। তবে জালিয়াতি করতে গিয়া সর্বোচ্চ জালিয়াতিটা করে ফেলছে সার্জিস আলম, আর এর কারণেই তার বিরুদ্ধে দুদকের ইনভেস্টিগেশন হতে পারে। কারণ নির্বাচন কমিশনে যে হলফনামা দিছে সেইখানে ভাতিজা কট খেয়ে গেছে। কট খাওয়ার সিস্টেমটা কোথায় হয়ে গেল? ইসিতে জমা দেওয়া নথিপত্রে আয়ের তথ্যে গরমিল পাওয়া গেছে সার্জিস আলমের। পঞ্চগড় 1 আসন থেকে লড়ার ইচ্ছুক সার্জিস আলমের, সেখানে দেখা গেছে যে প্রদর্শিত আয়ের যে তথ্য এবং আয়কর রিটার্নের যে তথ্য, দুইটার মধ্যে অসামঞ্জস্য, অর্থাৎ দুই ধরনের ব্যাপক গরমিল। হলফনামায় সার্জিস নিজেকে ব্যবসায়ী পরিচয় দিয়েছেন। তো তোমার ব্যবসাটা কি বাবা? কি তৈরি করো? আমরাও কিনলাম খাইলাম, ফাস্টফুড নাকি অন্য কোনো ব্যবসা? যাই হোক, বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছে 9 লক্ষ টাকা। 9 লক্ষ টাকা প্রফিট করতে গেলে, আমি নিজেও একজন ব্যবসায়ী, বাংলাদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ আছে আমার, তো সেখান থেকে ভাই বছর শেষে 9 লাখ টাকা আয় করা, সকল ব্যয়ভার খরচ মিটিয়ে আসলেই কিন্তু কষ্টকর। তো কয় কোটি টাকা বিনিয়োগ করছে সার্জিস কোন ব্যবসায় যেখান থেকে 9 লাখ প্রফিট হয়? আমরাও করলাম, যেহেতু আমিও একজন উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী। এটা আমার ব্যক্তিগত তথ্যের জন্য আমি জানতে চাইলাম আর কি। যাই হোক, অথচ তার যেখানে তিনি বার্ষিক আয় দেখিয়েছেন 9 লাখ, 25-26 করবর্ষের আয়কর রিটার্নে সেখানে তিনি আয় উল্লেখ করেছেন 28,05,000 টাকা। এখন হলফনামায় দিছে কয় লাখ? 9 লাখ। আর আয়কর রিটার্নে কত দিছে? 28 লাখ, অর্থাৎ 3 গুণের চেয়েও বেশি তার আয়, যা হলফনামা তথ্যের সাথে কি পরিমাণ অসামঞ্জস্য বুঝতে পারছেন। শুধু আয় নয়, সার্জিসের সম্পদেও রয়েছে অসঙ্গতি। আসলে হয়েছে কি, হঠাৎ করে পাউয়া ধন তো লুটপাটে ব্যস্ত হয়ে গেছে। বাস্তব ভাই শুনেন, এখন প্রমাণ যদি আমার জিজ্ঞেস করেন, আমার কাছে আপাতত কোনো প্রমাণ নেই, তবে যাদের কাছে প্রমাণ আছে, ওই যে আওয়ামী লীগের একজন টাকলা মুরাদ ছিল না, আসবি তুই এখন আসবি আগে পিছে, ওই যে মাহির সাথে যে মুরাদ যখন খরচের খাতায় পড়ে গেছে, ঠাস করে তার অনেক কিছু ফাঁস হয়ে গেছে, খেয়াল আছে তো? আসামিদের রাজনৈতিক পরিচয় এবং ভুক্তভোগীর পূর্ববর্তী রাজনৈতিক বক্তব্য বিশ্লেষণ করে তদন্তে স্পষ্ট হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হত্যা করা হয়। তাকে হত্যার নির্দেশদাতা ছিলেন তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি। মঙ্গলবার 6 জানুয়ারি মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর বলে জানান তিনি। ডিএমপির ডিবি প্রধান বলেন, পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশেই হত্যা করা হয় হাদিকে। হত্যার কারণ হিসেবে তিনি আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী বিরোধী অবস্থান নেয় হাদিকে হত্যা করা হয়। তিনি বলেন, শরীফ ওসমান হাদি বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে একজন অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের
অতীতের কর্মকাণ্ড নিয়ে তিনি সভা সমাবেশে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক ও জোরালো বক্তব্য রাখতেন। তার এসব বক্তব্যে ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ক্ষুব্ধ হয়। ডিবি প্রধান আরও বলেন, হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ফয়সাল ও আলমগীরকে পলায়নে সহায়তাভারা তয়াজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ছিলেন। ফলে আসামিদের রাজনৈতিক পরিচয়। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে উসমান হাদির মামলার বিষয়ে কথা হয়, সবাই সবার মন্তব্য প্রকাশ করে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং উসমান হাদির মামলার বিষয়ে আপনার মন্তব্য কি? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।